মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দেশের সূর্য সন্তানদের স্মরণ করলেন রাষ্ট্রপতি। শহীদ বেদিতে ফুল দিয়ে প্রধান উপদেষ্টার বিনম্র শ্রদ্ধা। শহীদ বুদ্ধিজীবীদের মতাদর্শ ধারণ করে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব। আইন উপদেষ্টার মন্তব্য, দেশ গড়ার দ্বিতীয় সুযোগ তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। গণতন্ত্রকে হত্যা করায় বুদ্ধিজীবী দিবসেও আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, ফখরুলের আর সমালোচনা। একদিনে সমাজের অনিয়ম দূর করা অসম্ভব, মন্তব্য রিজভীর। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাহ, দেখেছো কি উজ্জ্বল আলো, ঠিক তোমার মতো। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সকাল 6:58 শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন 3 বাহিনীর প্রধান। সকাল 7:15 নাগাদ স্মৃতিসৌধে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন অন্তর্বর্তী সরকারের প্রধান। 3 বাহিনী প্রধান করে গার্ড অব অনার। এ সময় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন উপদেষ্টাদের অনেকে। এরপর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে 3 বাহিনীর প্রধান এবং বাকি উপদেষ্টাদের সাথে কুশলাদি বিনিময় করেন প্রধান উপদেষ্টা। আজ দিনভর শ্রদ্ধা জানাবেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত এবং বীর মুক্তিযোদ্ধারা। এছাড়া রাজনৈতিক দল এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে স্মৃতিসৌধ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সহকর্মী রাসেল আহমেদের কাছে। রাসেল, রাজনৈতিক দলগুলো এবং সর্বসাধারণের কেমন ঢল দেখছেন? পরিবর্তিত পরিস্থিতিতে সবার অনুভূতি কি, তারা কি বলছেন? দেবাশিস, এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এবং পাশে অনেক অনেক মানুষের ঢল। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পরে যখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এরপরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ তাদের ব্যানারে এখানে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং এখন আমরা দেখছি সময়ের সাথে সাথে আসলে মানুষের ঢল নেমেছে, এমনটি বলা যায়। এখন দেখতে পাচ্ছেন এখানে বিএনপির বেশ কয়েকটি অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হচ্ছে এবং এর আগে বিএনপির দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা শ্রদ্ধা জানিয়েছেন। সেখানেও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব যেটি বলছিলেন, আমরা এখানে দেখেছি, অর্থাৎ গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যে আওয়ামী লীগের এখানে উপস্থিতি নেই, রাজনৈতিক এই দলের যে অংশগ্রহণ বিভিন্ন দলের, সেখানে আজকে শ্রদ্ধা জানাতে দেখা যাচ্ছে না। বিএনপি মহাসচিব বলছেন এই জন্য আসলে আওয়ামী লীগ নিজেরা দায়ী, কারণ তারা গণতন্ত্রকে হত্যা করেছে, তারা গণহত্যা চালিয়েছে, ফলে সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই, যে কারণে তারা এখানে আসতে সাহস পাচ্ছেন না। এছাড়া তিনি বলছিলেন যে ৭১-এ যারা শহীদ হয়েছেন, বুদ্ধিজীবী সহ যারা অন্যান্য শহীদ রয়েছেন, বীর মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন, তাদের সকলের যে চাওয়া ছিল, যে প্রত্যাশা ছিল, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তারা কাজ করছেন। এর আগে বাসদ সহ অন্যান্য আরও দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে। বাসদ নেতা বলছিলেন তিনি যে
যে এই যে যারা শহীদ হয়েছেন তার এবং এই গণহত্যার সাথে অর্থাৎ ৭১ গণহত্যার সাথে যারা জড়িত ছিল, বাংলাদেশে যারা দোষী রয়েছেন তাদেরও বিচার করতে হবে। সেই বিচারের দাবি যত বছরই হোক না কেন সেই দাবি থাকবেই যদি বিচার শেষ না হয়। অর্থাৎ কেবল ৫০ বছর পার হয়েছে বলে তাদের বিচার করা যাবে না এমনটি নয়, এটি অব্যাহত রাখতে হবে। এরকমের নানা রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বাধীনতার চেতনার পক্ষে বাংলাদেশ গড়ার অনেক অনেক প্রত্যাশার কথা এসছে, সাধারণ মানুষের পক্ষ থেকেও সেই প্রত্যাশাটি আসছে। ধন্যবাদ রাসেল। যুক্ত হওয়ার জন্য রায়ের বাজার বধ্যভূমি থেকে যুক্ত রয়েছেন সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? সকাল থেকে শহীদ বুদ্ধিজীবী পরিবার এবং রাজনৈতিক দলগুলোর কোনো আনাগোনা কি চোখে পড়েছে? বুদ্ধিজীবী এবং শহীদ পরিবারের যারা সন্তান আছেন, উত্তরসূরি আছেন, তাদেরকে চোখে পড়েনি এখানে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সরকারি প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকরা কিন্তু এখানে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এসেছেন। সব কিছু মিলিয়ে শ্রদ্ধাঞ্জলি চলছে। সকালের দিকে শীত যখন বেশি ছিল এবং সূর্য ওঠার আগে মানুষের সংখ্যা, শ্রদ্ধা জানাতে আসা মানুষের সংখ্যা কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বেড়েছিল। কিছুক্ষণ আগেই এখানে অনেক মানুষ ছিল, এখন একটু খালি দেখা যাচ্ছে। অনেকে আস্তে আস্তে আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন এবং কোনো ধরনের নির্ঝঞ্ঝাট বলা চলে। আর মুক্তিযোদ্ধা সহ অন্যান্য যারা এখানে নিয়মিত আসেন তারা যেটি বলেছেন যে এর আগে যেরকম একটা জৌলুস ছিল এবার সেটি দেখছেন না, তবে যার যার পক্ষ থেকে এখানে আসলে শ্রদ্ধা জানাতে এসেছেন। একটি বিষয় লক্ষ্য করার মতো এখানে চোখে পড়েছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে এবং তারপরে এখানে তারা কোরআন তেলাওয়াত করেছেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন, দেশের জন্য দোয়া করেছেন এবং তারা বলেছেন যে শুধু ফরমায়েশি শ্রদ্ধা জানানো সেটা জানানোই যেতে পারে, কিন্তু যারা মারা গেছেন তাদের জন্য দোয়াটাই খুবই উপযোগী এবং উপকারী, তার আত্মার মাগফিরাতের জন্য, সে কথা তারা বলেছেন। আর মানুষজন আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, আনুষ্ঠানিকতা চলছে। দেবাশিস। ধন্যবাদ নুরনবী যুক্ত হওয়ার জন্য। জুলাই গণ অভ্যুত্থানে ১৯৭১ সালের পুনরাবৃত্তি দেখা গেছে শহীদ বুদ্ধিজীবীদের মতাদর্শ ধারণ করে অন্তর্বর্তী সরকার, এমনটাই বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন দেশ গড়ার দ্বিতীয় সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না, এমনটাই জানালেন আইন উপদেষ্টা। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দাঁড়িয়ে তারা ব্যক্ত করেন এই প্রতিশ্রুতি। 71-এ যেভাবে ঠকঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। প্রফেসর ইউনূস বা ওনার টিম, আমরা পুরো শহীদ বুদ্ধিজীবীদের যে আইডিয়ালস, তাদের যে লড়াই, সেটাকে আমরা ধারণ করি। আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এসে তাদের সেই লড়াইয়ের কথাও মনে পড়ছে। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, গণহত্যা করেছে, বিদায় বুদ্ধিজীবী দিবসেও দলটি জনবিচ্ছিন্ন, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। সংস্কার নিয়ে বাড়াবাড়ি এবং রাজনীতিকদের দোষারোপ করার অর্থ ইতিহাস সম্পর্কে অজ্ঞতা, এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপরই সাংবাদিকদের জানান পরিবর্তিত পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া। বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, একদিনে সমাজের অনিয়ম দূর হয়ে যায় না, এর জন্য প্রয়োজন সর্বস্তরের সহযোগিতা। বর্তমান সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে রয়েছে, এমনটাও জানান তিনি।
কিন্তু উপদেষ্টার কথা মনে হচ্ছে যে পৃথিবীতে যে সংস্কারগুলো হয়েছে গণতন্ত্রের চূড়ান্ত অবস্থায় আসতে, তখন মনে হয় যে পার্লামেন্ট এবং নাগরিকদের যে মতামত ওটাকে একদিকে ঠেলে স্থগিত রেখে কিছু বুদ্ধিজীবী তারা আগে কাজগুলো করেছেন, তারপর তা হয়েছে। সেটা তো হয়নি, এটা সবকিছুই হয়েছে পার্লামেন্টের মাধ্যমে। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাচ্ছেন পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলগুলো। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 7:28 বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। প্রতিদিনই ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে, ছড়ানো হচ্ছে নানা প্রোপাগান্ডা। এর বিপরীতে ঢাল ছাত্র জনতার ঐক্য আর এতদিনের বঞ্চিত রাজনৈতিক দলগুলোর নব উদ্যম। যমুনা নিউজের সাথে তরুণ উপদেষ্টা নাহিদ ইসলামের কথোপকথনে উঠে এসেছে দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আরও নানা প্রশ্নের উত্তর। তার সাথে কথা বলেছেন সহকর্মী লামিয়া তিথি। অস্ত্র আর জোর করে ক্ষমতা আঁকড়ে থাকার বিরুদ্ধে ছাত্র জনতার ঐতিহাসিক প্রতিরোধ সফলতার মুখ দেখে 5 আগস্ট। সে সময়ের সক্রিয় সমন্বয়ক নাহিদ ইসলাম এখন নিজেই অন্তর্বর্তী সরকারের অংশ। জানতে চায় ভবিষ্যৎ রাজনীতিতে কিভাবে হবে আওয়ামী লীগের মূল্যায়ন। আওয়ামী লীগ দলটাই আসলে মিথ্যার উপর দিয়ে সবসময় টিকে ছিল, সেটা তাদের সবসময় অস্ত্র ছিল, প্রোপাগান্ডা। আওয়ামী লীগ সে তো পরাজিত হয়েছে এবং একটা সে অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিলেন এবং একটা দলের নেত্রী, এত বছরের দল তারা বলে, অথচ তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, তাদের দলের নেতাকর্মীদের রেখেই তিনি পালিয়ে গেছেন। নাহিদের ভাষ্য, ছাত্র জনতার ঐক্য নষ্টে একদিনও থেমে নেই দলটির পলাতক নেতাদের ষড়যন্ত্র, প্রোপাগান্ডা। উপদেষ্টার কাছে প্রশ্ন, ঐক্য ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবেলা করা হচ্ছে কিভাবে? আমাদের জাতীয় ঐক্য, রাজনৈতিক সমঝোতাই কিন্তু আসলে পারবে দেশকে আসলে এগিয়ে নিয়ে যেতে। তো সেই ঐক্য যদি ব্যাহত হয় তাহলে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ঐক্য বিনষ্ট করার জন্য নানা পক্ষ আসলে কাজ করছে। সরকার থেকে বের হওয়ার পরও এখন আসলে তারা সেই জিনিসগুলোকে ব্যবহার করছে এবং অপতথ্য প্রচার করছে, প্রোপাগান্ডা করছে। তো আমরা সেই জায়গায় হয়তো আমরা মনে করি যে সত্যটাকে আমরা তুলে ধরতে চাই। আমরা গণমাধ্যমগুলোর ক্ষেত্রে সেই আহ্বান, সহায়তা চেয়েছি। দল হিসাবে প্রকাশ্য রাজনীতিতে ফিরতে পারবে কি আওয়ামী লীগ? নাহিদ বলেন, আগে গণহত্যার বিচার, তারপর সেসব ভাবনা। বিচারের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত। তো বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অধ্যায় আসলে শেষ হয়ে গেছে বলে এই প্রজন্ম মনে করে। এখন বিচারের মধ্য দিয়েই আসলে সমাজের রিকনসিলিয়েশনটা হওয়া সম্ভব। আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনগুলোর যারা পালিয়েছেন, যারা এখনো আত্মগোপনে বিচারের মুখোমুখি হতে তাদের প্রস্তুত হওয়ার হুঁশিয়ার দিলেন উপদেষ্টা নাহিদ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীতে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, চেক বিতরণ কার্যক্রম কি শুরু হয়েছে? কতজনকে চেক দেয়া হবে আজ? দেবাশিস, মোট 63টি পরিবারের মধ্যে আজকে 46টি পরিবারকে চেক বিতরণ করা হবে এবং চেক বিতরণের যে সার্বিক যে কার্যক্রম সেটি এখনও শুরু করা হয়নি এবং অনুষ্ঠানের যে সার্বিক কার্যক্রম সেটি শেষ পর্যায়ে এবং সমন্বয়করা আসলে চেক বিতরণের যে কার্যক্রম সেটি শুরু হবে। এবং জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে রাজশাহীর বিভাগের শহীদ পরিবারের মাঝে এই আর্থিক যে সহায়তা, চেক হস্তান্তর সেটি করা হবে সকাল 10টার পরে আসলে করার কথা ছিল, তবে সমন্বয়করা এখন পর্যন্ত আসেনি। এবং রাজশাহী বিভাগের মোট 63টি পরিবারের মধ্যে আজকে 46টি পরিবারকে আর্থিক সহায়তা দিবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং প্রতিটি শহীদ পরিবারকে মোট 5 লাখ টাকা করে কিন্তু সহায়তা দেওয়ার যে বিষয়টি সেটি আমরা জানতে পেরেছি ফাউন্ডেশনের পক্ষ থেকে। এছাড়াও জেলাগুলো থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের যে প্রতিনিধি রয়েছে সেই প্রতিনিধিদের মাধ্যমে পরিবারগুলোকে রাজশাহী যে শিল্পকলা একাডেমি রয়েছে, আমি যেখানে রয়েছি এখানে কিন্তু যে শহীদ পরিবারের সদস্যরা তারা আসতে শুরু করেছেন এবং এই অনুষ্ঠানে
উপস্থিত থাকবেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম, রাজশাহীর বিভিন্ন সমন্বয়করা তারা আসতে শুরু করেছেন এবং শহীদ পরিবারের যারা রয়েছে তারাও আসতে শুরু করেছেন এবং চেক বিতরণ যে কার্যক্রম সেটি এখনও শুরু হয়নি। দেবাশিস, ধন্যবাদ তারেক যুক্ত হওয়ার জন্য। সিরিয়ায় কৌশলগত বিভিন্ন টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গভীর রাত পর্যন্ত চলে তেল আবিবের অভিযান। রাজধানী ও আশেপাশের এলাকাগুলোয় জোরদার করা হয়েছে হামলা। সিরিজ বিস্ফোরণ হয়েছে দামেস্কে আক্রান্ত সিরীয় সেনাবাহিনীর ঘাঁটি। শুক্রবার দেশটির বাফার জোনে অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। তেল আবিবের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় প্রতিরক্ষামূলক মিশন পরিচালনা করছে তারা। কৌশলগত বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অস্ত্রসজ্জিত সেনা। পৌঁছে দেওয়া হয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবস্থা, মিলিটারি ভেস্ট, গোলাবারুদ সহ প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম। প্রেসিডেন্টের নাম ঘোষণাকে ঘিরে আবারও বিক্ষোভে উত্তাল হয়েছে জর্জিয়া। নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনে আজ ভোটাভুটি হবে দেশটির পার্লামেন্টে। ভোটকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাত পর্যন্ত পার্লামেন্ট এলাকায় প্রতিবাদ সমাবেশ করে ইউপন্থীরা। ক্ষমতাসীনদের মনোনীত প্রার্থী মিখেল কাভেলাশভিলির বিরোধিতা জানান তারা। জর্জিয়ার জনগণের সরাসরি ভোটে নয়, বরং পার্লামেন্ট সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত ৩০০ সদস্যের ইলেকট্রাল কলেজের ভোটে নির্বাচিত হন প্রেসিডেন্ট। আর ইলেকট্রাল কলেজের বেশিরভাগ ভোটারই ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির হওয়ায় নিশ্চিত মিখেইলের বিজয়। তবে তাকে প্রত্যাখ্যান করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিরোধী 4 দল। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ প্রক্রিয়া পিছিয়ে দেয়ায় টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে জর্জিয়ায়। সামরিক আইন জারির জন্য দ্বিতীয়বারের মতো অভিশংসন ভোটের মুখোমুখি হচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউইন সুক হয়ল। শনিবার বিকেলে ভোটাভুটিতে অংশ নেবেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। তার পদত্যাগের দাবিতে অব্যাহত আছে বিক্ষোভ প্রতিবাদ। অভিশংসন পাশ করতে হলে 2/3 এমপিকে প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে। বিরোধী দলের পাশাপাশি ক্ষমতাসীন দলের 8 জন এমপিকেও ভোট দিতে হবে ইউলের বিপক্ষে। এর আগে গত 7 ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয়, তবে ইউনের ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।